স্যার, প্রথমেই আপনাকে নমস্কার, প্রণাম। এখানে সিনিয়র যারা আছে তাদের সবাইকে আমার প্রণাম, আর জুনিয়রদের ভালোবাসা জানিয়ে আজকে আমার যে টপিক থাইরয়েড সেটা শুরু করছি। আমি দীর্ঘদিন অধ্যাপনা জগতে থাকলেও কোনোদিন সেমিনার ভিত্তিক বলার আমার কোনো অভিজ্ঞতা নেই, তাই এটা আমার ফার্স্ট টাইম। তো প্রচুর ভুল ত্রুটি হবে, স্যারের মতো তো বলতে পারবোই না, ধারে কাছেও যাব না, তো সেটা ক্ষমা প্রার্থনা করে দেবেন। তো আজকে যে টপিকসটাকে নিয়ে আমাদেরকে আলোচনা করার জন্য স্যার বেছে দিয়েছেন সেটা একটা হরমোনাল ডিসঅর্ডার। তো আজকের দিনে হরমোনাল ডিসঅর্ডার এখন অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে সোসাইটির মধ্যে। ডিজিজকে যদি আমরা ক্লাসিফিকেশন করি এখনকার মতো করে, হ্যানিম্যানিয়ান সময় ডিজিজ ক্লাসিফিকেশনের কথা আমি বলছি না, তাহলে ডিজিজকে ক্লাসিফিকেশন করতে গেলে দেখবো যে ডিজিজের যে অরিজিন সেটা ব্যাকটেরিয়াল, সেটা ভাইরাল, সেটা মেটাবলিক, সেটা হরমোনাল, সেটা জেনেটিক, এই রকম ভাবে ডিজিজ মডার্ন সায়েন্সে বা মডার্ন মেথডে ক্লাসিফাইড হয়ে আসছে। তো সেই ডিজিজ ক্লাসিফিকেশনের মধ্যেই একটা ক্লাসিফিকেশন হচ্ছে হরমোনাল ডিজিজ, যার মধ্যে থাইরয়েড যেমন একটা অত্যন্ত বড় ভূমিকা বা বড় জায়গা জুড়ে আছে। আরেকটি ডিজিজ অত্যন্ত বড় জায়গা নিয়েছে, প্রায় আমাদের প্রতিটা ফ্যামিলিতে ঢুকে গেছে, সেটা ডায়াবেটিস। এই প্রত্যেকটা ডিজিজ গুলোই হচ্ছে হরমোনাল হাইপো বা হাইপার সিক্রেশন জনিত কারণে। হাইপো কথাটার মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি, মানে হরমোনের অধিক বা হরমোনের কম ক্ষরণ যদি হয় তাহলে এই ধরনের ডিজিজ গুলো আমাদের তৈরি হয় বডিতে। এবং ডিজিজ গুলো তৈরি যখন হয় তখন এগুলো প্রায় প্রত্যেকেই অন্য অন্য অর্গান গুলোকেও আস্তে আস্তে ড্যামেজ করতে বা ক্ষতিগ্রস্ত করতে শুরু করে, যার জন্য এগুলোকে বলা হয় সাইলেন্ট কিলার বা মাল্টি অর্গান ফেলিওর ডিজিজ বলেও এগুলোকে বলা হয়ে থাকে। হরমোন, তাহলে আমাদের শরীরে ক্ষরণ কোথা থেকে হয়? যদি খুব সামান্য ফিজিওলজি একটুখানি ঢুকি, তাহলে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে মাথার মধ্যে, সেই পিটুইটারি গ্ল্যান্ডকে তিনটে ভাগে আমরা ভাগ করব: অ্যান্টেরিয়ার, মিডিল অ্যান্ড পস্টেরিয়ার। অ্যান্টেরিয়ার মানে সামনে, মিডিল মানে মাঝখানে, পস্টেরিয়ার মানে পেছনে। তো অ্যান্টেরিয়ার যে পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে ট্রপিক হরমোন নির্গত হয়। ট্রপিক হরমোন মানে যে হরমোন যেখান থেকে নির্গত হয় তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। সোমাটোট্রপিক হরমোন, যেটা আমাদের গ্রোথ হরমোন, আমাদের গ্রোথকে রেগুলেট করে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এলএইচ হরমোন মানে লিউটিনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, যেটা ডিম্বাণুকে নিঃসরণ করতে সাহায্য করে। আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এরকম 6টা হরমোন আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে নির্গত হয়। একটি হরমোন নির্গত হয় মিডিল থেকে, সেটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা মেলানিন বা আমাদের গায়ের কালার তৈরি করে, কেউ ফর্সা কেউ কালো। আর পস্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হয় অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটার অভাবে আবার ডায়াবেটিস ইনসিপিটাস বলে একটা রোগ তৈরি হয়। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হয়, সেই হরমোনটি আমাদের গলার কাছে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সেই থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে এই টিএসএইচ হরমোন কাজ করে এবং এই টিএসএইচ হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বা থাইরয়েড গ্ল্যান্ডকে এক্সাইটেড করে দুটো হরমোন নির্গত করতে সাহায্য করে, যেটা T3 অ্যান্ড T4, ট্রাই আইডোথাইরোডিন অ্যান্ড টেট্রা আইডোথাইরোসিন। এই দুটো হরমোনকে নির্গত করতে সাহায্য করে আমাদের টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিভাবে হয়? খুব বেশি প্যাথোফিজিওলজিতে না ঢুকেও আমি বলতে পারি যে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন, আমাদের রক্তে যে আয়োডিন আছে, সেই আয়োডিনকে একটা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সঙ্গে সংযুক্ত করে তৈরি করে MIT, মোনো আইডোথাইরোনিন। মোনো মানে এক, আয়োডিন মানে সিঙ্গল, অ্যান্ড থাইরোনিন মানে হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড। MIT প্লাস MIT তৈরি করে DIT, মানে ডাই আইডোথাইরোসিন। অ্যান্ড DIT প্লাস MIT গিয়ে তৈরি করে T3, মানে যেটাকে আমি ট্রাই আইডোথাইরোসিন বলছি। আর DIT প্লাস DIT মানে দুটো ডবল মিক্সড হয়ে তৈরি করে T4 বা টেট্রা আইডোথাইরোনিন।
তাহলে T3 আর T4 এর যে ফরমেশনটা, এই ফরমেশনটা কোথায় হয় না, এই ফরমেশনটা আমাদের তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে বডি থেকে আয়োডিনকে টেনে আনা এবং তাকে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সংযুক্তি করিয়ে দেওয়া। TSH হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে T3 T4 প্রোডাকশনের জন্য, এবং যখন ব্লাডে T3 T4 এর প্রোডাকশন একটা নর্মাল লেভেলে পৌঁছে যায় তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার কাজ বন্ধ করে দেয়। মানে সে আর গ্ল্যান্ডটিকে উদ্দীপ্ত করে না আরো বেশি করে T3 T4 তৈরি করার জন্য। একে বলে ফিডব্যাক মেকানিজম। মানে আমরা যেমন খেতে খেতে আমাদের যখন স্যাটিসফাইড হয়ে যাই, আমরা যেমন খাওয়া বন্ধ করে দিই, স্যাটাইটি লেভেল যখন আমাদের বেড়ে যায় আমরা যেমন আর খাই না যত ভালো খাবারই থাক, ঠিক সেই রকম শরীরে আয়োডিন তো আমাদের আছেই, আয়োডিন তো আমাদের থাকবেই। যদি থাইরয়েড গ্ল্যান্ড T3 T4 প্রোডাকশন যখন একটা লেভেলে পৌঁছে দেয় তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার কাজ বন্ধ করে দেয়, এবং যখন আবার T3 T4 আমাদের বডিতে কমে যায় তখন TSH হরমোন আবার থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে T3 T4 প্রোডাকশন করার জন্য। তাহলে একটা মিনারেল অত্যন্ত দরকারি থাইরয়েড হরমোন তৈরি করার জন্য, সেটার নাম হচ্ছে আয়োডিন। এই আয়োডিন যদি ডেফিসিয়েন্সি হয়, মানে আমাদের শরীরে যদি আয়োডিন না থাকে, আমাদের রক্তে যদি আয়োডিন না থাকে, তাহলে কি হয় না থাইরয়েড গ্ল্যান্ডকে অনেক বেশি বেশি করে কাজ করতে হবে, এবং সেই বেশি বেশি করে কাজ করার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা ফোলা হয়ে যায়। এবং থাইরয়েড গ্ল্যান্ড যখন সোয়েলিং হয়ে যায় তখন তাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট, বা যেটাকে আমরা বলি গয়টার, বা বাংলায় যাকে বলা হয় গলগণ্ড। তাহলে এর পেছনে একদম বেসিক ফিজিওলজি কি না, বেসিক ফিজিওলজি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করছে T3 T4 তৈরি করার জন্য, কিন্তু T3 T4 তৈরি হতে পারছে না কারণ রক্তে আয়োডিন কমে গেছে। তাহলে এই আয়োডিন রক্তে কমে যাওয়ার জন্য কি হচ্ছে না থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি বেশি করে কাজ করতে হচ্ছে, এবং বেশি বেশি করে কাজ করার জন্য থাইরয়েড গ্ল্যান্ড আস্তে আস্তে ফুলতে শুরু করছে এবং সোয়েলিং হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে জিম করলে পরে আমাদের বাইসেপস ফুলে ওঠে, ট্রাইসেপস ফুলে ওঠে, হাইপার টেনশন পেশেন্টের ক্ষেত্রে হার্ট ফুলে ওঠে, যেটাকে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলা হয়, ঠিক সেই রকম ভাবে থাইরয়েড গ্ল্যান্ডও ফুলে ওঠে এবং গলায় গলগণ্ড বা গয়টার তৈরি করে। তাই জন্য আয়োডিন যদি আমাদের রক্তে ঠিক পরিমাণে থাকে তাহলে কিন্তু গয়টার তৈরি হওয়ার চান্স কমে যায়। তাহলে আয়োডিন ঠিক পরিমাণে থাকার জন্য কি করা হলো, ফর্টিফিকেশন। ফর্টিফিকেশন মানে কোনো কিছু মিক্সড করে দেওয়া, মানে আয়োডিনকে নুনের সঙ্গে মিক্সড করে আয়োডাইজড সল্ট আমাদের হোল ইন্ডিয়াতে চালু করা হলো। তার কারণ থাইরয়েড দেখা গিয়েছিল যে সব থেকে বেশি এফেক্ট হচ্ছে বা এফেক্টেড হচ্ছে আমাদের সাব হিমালয়ান রিজিয়ানে, যার জন্য বলা হচ্ছিল এন্ডেমিক গয়টার। কোনো একটা ডিজিজ যদি কোনো একটি পার্টিকুলার লোকালিটিতে হয় তখন তাকে বলা হয় এন্ডেমিক। এন্ডেমিক সাব হিমালয়ান রিজিয়ানে গয়টার তৈরি হচ্ছিল। এইটা দেখার পরে আবিষ্কার করা গেল যে কোস্টাল এরিয়ায় যারা আমরা থাকি তাদের শরীরে যে পরিমাণ আয়োডিন থাকে, আর যত কোস্টাল এরিয়া থেকে দূরে আমরা হিমালয়ের কাছাকাছি চলে যাব সেইখানে কিন্তু আমাদের শরীরে বা রক্তে আয়োডিন কমে যাচ্ছে, এবং সেই জন্য গয়টার বা গলগণ্ড তৈরি হচ্ছে। তাই জন্য ফর্টিফিকেশন করে আয়োডাইজড সল্ট দেওয়ার পর থেকে আমাদের থাইরয়েড যে রোগ বা গয়টার যে রোগ সেটাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করা হলো। কিন্তু সেটা কন্ট্রোল করার চেষ্টা করার প্রাইমারি লেভেলে সাকসেস আসার পরে তারপরেও দেখা গেল যে পেশেন্টরা থাইরয়েডে আক্রান্ত হচ্ছে এবং থাইরয়েডের সমস্যায় তারা ভুগছে। এই থাইরয়েডের সমস্যাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হাইপোথাইরয়েডিজম, একটা হাইপারথাইরয়েডিজম। TSH এর সিক্রেশন থাকা সত্ত্বেও T3 এবং T4 প্রপারলি নির্গত হচ্ছে না, এইরকম একটা জায়গায় যেখানে পাওয়া যাচ্ছে সেইটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তাহলে TSH এর মাত্রা থাকবে নর্মালি কত না 0.5 থেকে 5.5। আমার বহু স্টুডেন্ট ভুল করে, থাইরয়েডের লেভেল 6 বা 6.5 আসলে আমাকে ফোন করতো যে স্যার এটা কি হাইপো না হাইপার। আমি তাদেরকে একটা জিনিসই তখন শিখিয়ে দিতাম যে TSH লেভেল বেশি থাকা মানে হাইপোথাইরয়েডিজম, এবং TSH লেভেল কম থাকা মানে হাইপারথাইরয়েডিজম। TSH লেভেল বেশি, T3 T4 কম, এটাই হচ্ছে হাইপোথাইরয়েডিজমের একটা, যদি রিপোর্ট ভিত্তিক ভাবনা চিন্তা করি তাহলে একটা জিনিস আমরা পেতে পারি।
এর পেছনে কারণ কি? এর পেছনে একটা কারণ তো আমি আলোচনা এক্ষুনি করলাম, যে আয়োডিন ডেফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে হেরিডিটারি বা বংশগত বা জেনেটিক। আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে মানসিক। হ্যানিম্যান সাহেব সেই যে 200 বছর আগে বলে গেছেন যে সাইকোসোমাটিক, সোমাটোসাইকিক যে ডিজিজ আমাদের হয়, এই হরমোন ডিজিজগুলো কিন্তু একটু জেনে রাখবেন যে অনেকটাই কিন্তু মানসিক উৎকণ্ঠা, উত্তেজনা, এক্সাইটমেন্ট, হতাশা এইগুলোর থেকে তৈরি হয়। এবং এই কারণে ফিমেলদের মধ্যে এই রোগগুলো হওয়ার কিন্তু প্রবণতা বেশি। হরমোনাল ডিজিজ কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট করে ফিমেলকে। আমি ডায়াবেটিসের কথাটা বলছি না, ডায়াবেটিস এখন অ্যাজ এ হোল প্যান্ডেমিকের মতো হয়ে গেছে, কিন্তু ডায়াবেটিস বাদ দিয়ে যে যে হরমোন ডিজিজ গুলোকে আমরা ফেস করি, সেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকেও আমরা দেখেছি যে ফিমেলদের মধ্যে এটা হওয়ার বেশি। কারণ ফিমেলরা সাইকোলজিক্যালি একটু ইমোশনাল হয়, এবং সেই ইমোশনাল আপসেট বা ইমোশনাল স্ট্রেস তাদের হরমোনাল ডিজিজের ওপরে একটা প্রভাব বিস্তার করে। হাইপোথাইরয়েডিজম হলে মূলত কি সিমটম পাবো? আমি কোনো বই ভিত্তিক আলোচনায় যাচ্ছি না, বই ভিত্তিক কোনো কথাও বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স এবং যেটুকু যা নলেজ সেটা থেকেই বলছি যে হাইপোথাইরয়েডিজমের বেসিক সিমটমস গুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে ওবেসিটি, মানে পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে। পেশেন্ট বলছে হঠাৎ করে আমার ওয়েট গেইন করতে শুরু করেছে। তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া। তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্টিপেশন। তার সঙ্গে যে সমস্যাটা নিয়ে আসছে পেশেন্ট সেটা হচ্ছে অ্যানিমিয়া। তাহলে পেশেন্ট আপনার কাছে কি কি সিমটমস নিয়ে আসতে পারে দেখবেন। এখন কিছু সিমটমস শুনলেই অ্যালোপ্যাথি ডাক্তাররা আগেই T3 T4 TSH করতে দেয়। তার মধ্যে প্রথম সিমটমস যেটাকে তারা ধরে সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া, হেয়ার ফলিং। থাইরয়েড হরমোনের জন্য হেয়ার ফলিং একটা অত্যন্ত বড় জায়গা বা বড় ভূমিকা নিয়ে থাকে। এর সঙ্গে আমরা এবার যেগুলোকে দেখবো সেটা হচ্ছে যে বুক ধরফর করা, মানে যেটাকে কার্ডিওলজিক্যাল সাইনের মধ্যে বলি প্যালপিটেশন। ব্যাডিকার্ডিয়া, ব্যাডিকার্ডিয়া মানে হচ্ছে পালস রেট কমে যাওয়া। ব্যাডিকার্ডিয়া মানে 60-র তলায় যদি পালস রেট হয় তখন তাকে আমরা বলি ব্যাডিকার্ডিয়া। কোল্ড সোয়েট, পেশেন্টের গায়ে হাত দিলে পরে পাচ্ছি কোল্ড সোয়েট। পেশেন্টের ওয়েট গেইন, পেশেন্টের হেয়ার লস। আর কিছু নিউরোলজিক্যাল জিনিস আমরা পাচ্ছি, তার মধ্যে পাচ্ছি ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প। পেশেন্ট বলছে আমার রাত্রিবেলা প্রচন্ড পায়ে হাতে ক্র্যাম্প ধরে। কার্পেল টানেল সিনড্রোম বলে একটা ডিজিজ হয়। কার্পেল টানেল সিনড্রোম মানে যারা আগেকার দিনে টাইপ করতো, এখনকার দিনে কম্পিউটার করে, তাদের রিস্টে একটা পেন তৈরি হয়। এটাকেই বলে কার্পেল টানেল সিনড্রোম, কারণ আমাদের হাতের ওখানে 8টা বোনসের মধ্যে একটা টানেল ফরমেশন হয়ে আছে, সেখান দিয়ে নার্ভ পাস করে, আনলার নার্ভ, সেই নার্ভের ওপর চাপ পড়ে হাতেতে পেন হয়। সেই কার্পেল টানেল সিনড্রোম সেখানে ডেভেলপ করে। আরেকটা যে জিনিসটা ডেভেলপ করে আমাদের হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সেটা হচ্ছে মিক্সিডিমা। মিক্সিডিমা কথাটার মানে কি? ইডিমা। কিন্তু এই ইডিমা কিন্তু আমাদের ফিঙ্গার দিয়ে চাপ দিলে কোন রকম ডিপ্রেশন বা কোন রকম ফিঙ্গার প্রিন্টের ইমপ্রেশন কিন্তু আমরা সেখানে পাবো না। তাই মিক্সিডিমা একটা সলিড টাইপের ইডিমা। মিক্সোমেটাস বলে একটা টিস্যুর প্রলিফরমেশন হয়ে স্কিনের তলায় এটার ফরমেশন হওয়ার জন্য আমাদের শরীরটাকে ফুলিয়ে দেয়, মোটা করে দেয়। এটাকেই বলছে মিক্সিডিমা। ডিউ টু দ্য এক্সেস ফরমেশন অফ মিক্সোমেটাস টিস্যু এই ইডিমাটা তৈরি হয়। এই ইডিমা কিন্তু কোনো কিডনিগত কারণে বা কোনো হার্টগত কারণে নয়, তাই জন্য এই ইডিমাটাকে বলে মিক্সিডিমা। এটা একটা সলিড টাইপের ইডিমার মধ্যে পড়ে। আর এক্সেসিভ স্তরে গেলে পরে যেটা হয় সেটা হচ্ছে মিক্সিডিমা কোমা, যেখানে পেশেন্ট কোমাটো স্তরে চলে যায়, যেখানে ব্রেনকে এফেক্ট করে, যেখানে নিউরোলজিক্যাল প্রবলেম হয় এবং পেশেন্ট সেখানে মারাও যেতে পারে। তো কমন সিমটমস এগুলো আমরা খুব জোর দেব। সেই কমন সিমটমস এর মধ্যে একটা হচ্ছে কি না অ্যানিমিয়া। অ্যানিমিয়া আপনারা সকলেই জানেন যে ব্লাড কমে যাওয়া। আমরা ব্লাড কমে যখনই কোনো পেশেন্টের যাবো তখনই তার কিছু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব যে কি কারণে তার ব্লাড কমছে। যে তার কি ব্লাড বেরিয়ে যাচ্ছে, মানে ব্লাড লস হচ্ছে। বিভিন্ন কারণে ব্লাড লস হতে পারে। হেমারেজ থেকে হতে পারে, পাইলস থেকে হতে পারে, এপিস্ট্যাক্সিস মানে নাক থেকে ব্লিডিং থেকে হতে পারে, হিমাটেমেসিস মানে মুখ থেকে ব্লাড ভমিটিং হয়ে হতে পারে। কিন্তু এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কোনো রকম ব্লিডিং ডিসঅর্ডার বা রক্ত বেরিয়ে যাওয়ার কোনো হিস্ট্রি পাবো না। তার সঙ্গে পেশেন্টের কি পাবো না,
তার সঙ্গে পেশেন্টের কোনো রকম খাবারের মধ্যে আয়রন জাতীয় খাবার খাচ্ছে না, এরকম হিস্ট্রিও আমরা পাবো না। তা সত্ত্বেও আমরা যদি দেখি যে পেশেন্টের আয়রন বা অ্যানিমিয়া হচ্ছে, পেশেন্টের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, ডিপসনিয়া হচ্ছে, পেশেন্ট উইক, পেশেন্ট লেথার্জি, পেশেন্টের কাজকর্ম করতে কোনো ইচ্ছে করছে না, তখন আমরা ভাববো যে এই অ্যানিমিয়ার জন্য থাইরয়েড হরমোন দায়ী। কারণ থাইরয়েড আমাদের বোন ম্যারো থেকে আরবিসি তৈরি করতে সাহায্য করে। আমাদের যে আরবিসি ফরমেশন আমরা যদি ফিজিওলজি পড়ি তাহলে দেখবো যে আরবিসি ফরমেশন কিন্তু একাধিক ফ্যাক্টরের উপর নির্ভর করে। ভিটামিন সি যেমন একটা দরকারি, তেমনি থাইরয়েড হরমোন একটা প্রয়োজনীয়। ঠিক সেই রকম ভাবে কিডনি থেকে একটি নিঃসৃত ফ্যাক্টর রেনিন, সেও একটা রেসপন্সিবিলিটি নেয় আমাদের এই রক্ত তৈরি হওয়ার পেছনে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো, তার সঙ্গে আমরা নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া পাবো। তার মানে কথাগুলোর মানেটা কি? কথাগুলোর মানেটা হচ্ছে যে নর্মোসাইট আর নর্মোক্রোম মানে হিমোগ্লোবিনের পরিমাণ এবং হিমোগ্লোবিনের সাইজ দুটোই এক আছে, তা সত্ত্বেও পেশেন্টটি অ্যানিমিক। একে বলে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। তার মানে আমাদের প্রোডাকশন কমে গেছে, আমাদের আরবিসি থেকে যতগুলো প্রোডাকশন হওয়ার কথা ততগুলো প্রোডাকশন হচ্ছে না, বোন ম্যারো প্রোডাকশন করতে পারছে না আরবিসি। সেই কারণে যে অ্যানিমিয়া সেটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। এই নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া কিন্তু আরেকটি রোগেও হয়ে থাকে, সেটা হচ্ছে কিডনি ফেলিওর হলে। যদি কোনো পেশেন্টের সিকেডি হয়, ক্রনিক কিডনি ডিজিজে কেউ ভোগে, তখন সেই পেশেন্টও কিন্তু ঠিক এই অ্যানিমিয়াতেই ভোগে, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। তার মানে ওই যে রেনিন আমি বললাম যে ফ্যাক্টর কিডনি থেকে স্বীকৃত হচ্ছে, সেই ফ্যাক্টর বোন ম্যারোকে উজ্জীবিত করতে পারছে না আরবিসি ফরমেশন করার জন্য। সেই কারণে বোন ম্যারো আরবিসি তৈরি করতে ফেল হচ্ছে, এই কারণে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে। ঠিক সেম প্যাথোফিজিওলজি টিএসএইচ ডিসঅর্ডারের ক্ষেত্রেও হচ্ছে, থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রেও হচ্ছে, সেখানেও বোন ম্যারো থেকে আমাদের প্রোডাকশন প্রপারলি হচ্ছে না। আরেকটা কি আমি শেখাচ্ছি যে ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক মানে সেলের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং সেলের মধ্যে যে হিমোগ্লোবিন তার পরিমাণ কমে যাচ্ছে। আমাদের আরবিসির একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে 7.2 মিলিমাইক্রন তার ডায়ামিটার। এর থেকে যদি সেল সাইজ ছোট হয়ে যায় তখন তাকে বলা হবে ম্যাক্রোসাইটিক, এর থেকে যদি সেল সাইজ বড় হয়ে যায় তখন তাকে বলা হবে মেগালোব্লাস্টিক, আর এই টাইপটাই যদি থাকে তখন তাকে বলা হবে নর্মোসাইটিক। অতএব আমাদের অ্যানিমিয়াকে যদি ব্লাড পিকচার অনুসারে আমরা ভাগ করি তাহলে সেটা নর্মোসাইটিক নর্মোক্রমিক, ম্যাক্রোসাইটিক হাইপোক্রমিক আর মেগালোব্লাস্টিক, এই তিনটে ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। সাধারণত আমাদের এখানে 3 ধরনের অ্যানিমিয়াই কিন্তু তৈরি হয়ে থাকে, এবং এই অ্যানিমিয়া তৈরি হওয়ার জন্য পেশেন্টের মধ্যে যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে উইকনেস, সেটা হচ্ছে লেথার্জি, তার কাজকর্ম করতে কোনো রকম উৎসাহ বা উদ্দীপনা না থাকা, এবং পেশেন্টের মধ্যে সবসময় একটা ড্রাউজি ফিলিং, একটা স্লিপিনেস, এই ধরনের ক্লিনিক্যাল সাইনগুলো তার মধ্যে ডেভেলপ করে। যেহেতু এটা ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে আমি আগেই বললাম যে একটু বেশি পরিমাণে হয়, প্রায় রেশিওটা 6:1, মানে 6 জন মহিলার হলে 1 জন পুরুষের হয়। এই স্বাভাবিক কারণেই, এবং এটা যখন বয়স ভিত্তিক যদি ভাবেন তাহলে দেখবেন 30-35 বছর বয়স থেকে এই রোগটা তৈরি হয়। ফলে একটি সংসারী মধ্যবয়সী মহিলা যদি সবসময় লেথার্জি, উইকনেস, প্যালপিটেশন, কোল্ড সোয়েট এই নিয়ে সাফার করতে থাকে, তার সঙ্গে তার চুল উঠে যেতে থাকে, তখন তার মানসিক চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং তার সঙ্গে তার ফ্যামিলিগত সমস্যা দুটোই একটি বড় মাত্রা বা বড় মাপের হয়ে প্রকাশ পায়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু এইটাই একটা সব থেকে বড় জায়গা, যে যেখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রপারলি উজ্জীবিত করে T3 T4 প্রোডাকশন ঘটাতে পারছে, এবং সেটা প্রোডাকশন ঘটাতে না পারার জন্য আমাদের সেই পেশেন্টের মধ্যে মিক্সিডিমা, কোল্ড সোয়েট, কার্পেল টানেল সিনড্রোম যেটা আমি বললাম, হাতে ব্যথা, এছাড়া পায়ে ক্র্যাম্প, তার সঙ্গে যেটা ছেলেদের ক্ষেত্রে হলে হয় সেটা হচ্ছে সেক্সুয়াল ডিজায়ারটাও খুব কমে যেতে থাকে, যেটাকে বলা হয় লস অফ লিবিডো, এবং অত্যাধিক পরিমাণে ওয়েট গেইন হয়ে যাওয়া, হার্টবিট কমে যাওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের
এই থাইরয়েডগত সমস্যার জন্য হয়ে থাকে। থাইরয়েডগত সমস্যার জন্য আরেকটি জিনিসও হয়, যদি থাইরয়েডের সমস্যাটা খুব বাচ্চা বয়সে হয় তখন কিন্তু সেই বাচ্চাটার হাইট কিন্তু বাড়ে না, সেই বাচ্চাটার হাইট কিন্তু কমে যায়। এই হাইট কমে যাওয়াটাকে বলা হয় ক্রেটিনিজম, মানে শর্ট হাইটের বাচ্চা তৈরি হয়। কিন্তু এই শর্ট হাইটের বাচ্চা তৈরি হলেও এদের কিন্তু বুদ্ধি ভীষণ কম থাকে। তাই জন্য দু ধরনের ডোয়ার্ফকে আমরা চিন্তা করি। ডোয়ার্ফিজম মানে হচ্ছে যাদের হাইট শর্ট তাদেরকে বলা হয় ডোয়ার্ফিজম। সোমাটোট্রপিক হরমোনের কম সিক্রেশনের জন্য যে ডোয়ার্ফিজম হয় সেই ডোয়ার্ফ, আর থাইরয়েড হরমোনের কম সিক্রেশনের জন্য যে ডোয়ার্ফ হয় মানে থাইরয়েড ডোয়ার্ফ। এদের দুজনের মধ্যে তফাৎ হচ্ছে থাইরয়েড আমাদের বুদ্ধিকে বা আমাদের আইকিউকে বা আমাদের মেন্টালিটিকে এফেক্ট করে, যার জন্য থাইরয়েড ডোয়ার্ফ কিন্তু ব্যারাইটা কার্ভের মতো হয়, তার কিন্তু বুদ্ধি ভীষণ কম হয়, তার আইকিউ লেভেল ভীষণ কম হয়। অপর দিক থেকে যেটা সোমাটোট্রপিক হরমোনের কম সিক্রেশনের জন্য যে ডোয়ার্ফিজম হয় তার কিন্তু বুদ্ধির কোনো বিকাশে কোনো বাধা প্রাপ্তি হয় না, তার কিন্তু বুদ্ধি ঠিক থাকে। তাহলে আমরা থাইরয়েড ডোয়ার্ফ আর পিটুইটারি ডোয়ার্ফ এই দুটো ডোয়ার্ফকে শুধুমাত্র তার ব্যবহারগত, তার বুদ্ধিগত দিক বিচার করেই আমরা ধরতে পারবো যে কোনটা কোন ধরনের ডোয়ার্ফিজম হচ্ছে, তারপর তো আমরা হরমোন অ্যানালিসিস করবো। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে তাহলে ওরা মানে অ্যালোপ্যাথি শাস্ত্র মতে ওরা হরমোনাল ওষুধ বা হরমোনাল ইনজেকশন বা হরমোনকে বাড়ানোর জন্য যে আর্টিফিশিয়াল ওষুধ হয় সেটা দেওয়া শুরু করে এবং তাকে লাইফ লং খেয়ে যেতে হয়। আমরা কিন্তু হোমিওপ্যাথিক্যালি সেই জায়গায় ঢুকবো না। হোমিওপ্যাথিক্যালি আমরা কোন ধরনের ড্রাগ বা কোন ধরনের সিমটমস নিয়ে কালেকশন করবো সেটা আজকের অতটা আলোচ্য বিষয় নয়। আজকে যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে থাইরয়েড হরমোন এবং তার জনিত সমস্যা, তাই জন্য আমরা সেই পার্টটাকে আজকে অতটা আলোচনায় না রেখে আমি যেটা বলবো যে ওদের হরমোনাল ওষুধ একবার শুরু হলে কিন্তু বন্ধ করা প্রায় যায় না, ননস্টপ চলতে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি আমরা প্রথম থেকে এটাকে প্রপারলি কেস টেকিং করতে পারি তাহলে কিন্তু আমরা সেটাকে ওই পর্যায়ে আটকাতে পারি এবং থাইরয়েডকে কিওর না হলেও কন্ট্রোলে রাখতে পারি। তাহলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের মেন সিমটম গুলো যেটা সেটা হচ্ছে যে ওবেসিটি মানে সাডেন ওয়েট গেইন হওয়া, কোল্ড সোয়েট, প্যালপিটেশন, ব্যাডিকার্ডিয়া, ড্রাউজিনেস, লেথার্জি, উইকনেস, অ্যানিমিয়া, হেয়ার ফলিং, এই কটা সিমটমসকে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এর বাইরে বই ভিত্তিক ভাবে বলতে গেলে তো প্রচুর সিমটমস এসে যায়, কিন্তু সেই দিকে আমি ঢুকবো না। যেটা ক্লিনিক্যালি পাওয়া যায়, যা নিয়ে পেশেন্ট রিপ্রেজেন্ট করে এবং যে সিমটমস এর উপরে আমরা জোর দিই সেটা হচ্ছে এই ধরনের সিমটমস গুলোকে নিয়ে পেশেন্ট কিন্তু আমাদের সামনে আসে। আর ওই যে বললাম মানসিক দিকটা, মানসিক উৎকণ্ঠা, মানসিক চিন্তা, মানসিক দুর্ভাবনা, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত বড় মাত্রায় কাজ করে থাইরয়েডের যে কোনো পরিস্থিতি বা রোগের ক্ষেত্রে। আরেকটি কন্ডিশন হচ্ছে থাইরয়েডের হাইপার থাইরয়েডিজম। এই হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে T3 এবং T4 এর অধিক ক্ষরণ, TSH এর কম ক্ষরণ, যার জন্য TSH লেভেল থাকছে লেস দেন 0.5, কিন্তু T3 and T4 এর ক্ষরণ থাকছে অত্যন্ত বেশি। এর কারণটা কি? এর কারণ আমি একটু আগে যে বলছিলাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন T3 T4 প্রোডাকশনটা যেই নর্মালে চলে আসছে তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার প্রোডাকশন বন্ধ বা কমিয়ে দিচ্ছে। কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ বা ডিসঅর্ডার হয় যার নাম হচ্ছে ল্যাটস, LATS, লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই অটো ইমিউন ডিজিজ বা ল্যাটস যদি কাজ করে তাহলে কি হয়, T3 T4 লেভেল যখন নর্মালে চলে গেল, TSH যখন তার সিক্রেশন বন্ধ করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, ল্যাটস তখন থাইরয়েড গ্ল্যান্ডকে আবার উজ্জীবিত করছে বেশি বেশি করে T3 T4 তৈরি করার জন্য। এইটাই হচ্ছে লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা অটো ইমিউন ডিজিজের একটা বেসিক কথা। এবং যখন এই এক্সেসিভ সিক্রেশন হচ্ছে তখন প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণে T3 and T4 নির্গত হতে শুরু করছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এবং সে তখন কি তৈরি করছে,
সে তখন তৈরি করছে গ্রেভস ডিজিজ। আমি আগেরটাই বলছিলাম যে একটা মেটাবলিক গয়টার বা সিম্পল গয়টার, আয়োডিন রক্তে কমে গেছে, থাইরয়েড গ্ল্যান্ড বেশি বেশি করে কাজ করছে বলে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাচ্ছে, সেটা একটা মেটাবলিক সিম্পল গয়টার। এটা কিন্তু মেটাবলিক সিম্পল গয়টার নয়, এটাকে বলা হচ্ছে গ্রেভস ডিজিজ। এটা একটা ডিজিজ কন্ডিশন যেখানে ল্যাটস বা অটোইমিউন ফ্যাক্টর কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি বেশি করে উজ্জীবিত বা উদ্দীপ্ত করে T3 T4 এর সিক্রেশনটাকে অতিরিক্ত মাত্রায় নিয়ে যাচ্ছে, এবং যার জন্য আমাদের পেশেন্ট সাফার করছে গয়টারে, কিন্তু সেই গয়টার কিন্তু সিম্পল মেটাবলিক গয়টার নয়, গ্রেভস ডিজিজ। এর সঙ্গে আর কি হচ্ছে, এর সঙ্গে এখন বিভিন্ন ধরনের হরমোন ইনজেক্ট করা হয়, বিভিন্ন ধরনের হরমোন দেওয়া হয় বডি বিল্ডারদের ক্ষেত্রে, সেইগুলোর সেই এক্সেসিভ থাইরয়েড হরমোন তারা গিয়ে কাজ করছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটাকে বলা হয় একটোপিক টিএসএইচ সিনড্রোম। এই একটোপিক টিএসএইচ কথাটার মানে কি? একটোপিক মানে হচ্ছে যার যেখান থেকে উৎপত্তি হওয়ার কথা তার সেখান থেকে উৎপত্তি না হয়ে যদি অন্য জায়গা থেকে উৎপত্তি হয়, তখন তাকে বলা হয় একটোপিক। থাইরয়েড হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকেই নির্গত হবে, কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নির্গত না হয়ে যদি এটা শরীরের অন্য কোনো জায়গা থেকে নির্গত হয়, তখন তাকে বলা হবে একটোপিক টিএসএইচ সিনড্রোম। যেমন একটোপিক প্রেগন্যান্সি হয়, আপনারা জানেন। ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যখন পেশেন্টের হয়, তখন এই একটোপিক টিএসএইচ সিনড্রোমে সেই পেশেন্টটি ভুগতে শুরু করে, কারণ ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে সেলগুলো, সেই সেলগুলো থাইরয়েড হরমোন তৈরি করতে শুরু করে দেয়, টিএসএইচ হরমোন প্রোডাকশন করতে শুরু করে দেয়, এবং এর জন্য অতিরিক্ত পরিমাণে T3 T4 প্রোডাকশন হতে শুরু করে। তাহলে এই ঘটনাটাকে বলা হবে একটোপিক টিএসএইচ সিনড্রোম। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে তাহলে পেশেন্টের সিমটমস আমরা কি পাবো? ঠিক হাইপোর উল্টো। আমাদের মেডিসিনের গতভাবে দেখতে গেলে পরে আমরা যেমন গ্যাস্ট্রিক আলসার আর ডিওডিনাল আলসারের সিমটমস গুলো দেখি জাস্ট উল্টো উল্টো, আমাদের হাইপো অ্যান্ড হাইপারের ক্ষেত্রেও কিন্তু ভীষণ মজার, সে সিমটমস বা পেশেন্টকে দেখে চেনার পক্ষে জাস্ট উল্টো। এখানে পেশেন্ট বলবে কি না আমার ওজন কমে যাচ্ছে, পেশেন্ট বলবে আমি প্রচুর পরিমাণে খাচ্ছি, ঠিক আয়োডামের যে সিমটমস, কিন্তু আমার ওজন কমে যাচ্ছে, আমি ডে বাই ডে আমার ওয়েট লস হচ্ছে। ওয়েট লস যদি নিয়ে আসে, তাহলে আমরা কি ভাববো? যখনই কোনো পেশেন্টের কাছ থেকে আমরা ওয়েট লসের হিস্ট্রি পাচ্ছি বা প্রতি মাসে 500 গ্রাম বা 1 কেজি করে ওজন কমে যাওয়ার হিস্ট্রি পাচ্ছি, তখন আমাদের প্রথম মাথায় আসতে হবে যে পেশেন্ট থাইরয়েডে আক্রান্ত কিনা। সেকেন্ড ভাবতে হবে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস হয়েছে কিনা। থার্ড ভাবতে হবে তার টিউবারক্লোসিস হয়েছে কিনা। আর ফোর্থ ভাবতে হবে তার কোনো ক্যান্সারাস গ্রোথ ডেভেলপ করছে কিনা। ওয়েট লস কিন্তু সাধারণত এই ধরনের ডিজিজ গুলো থেকেই হয়ে থাকে। তাই ওয়েট গেন বা ওয়েট লস, আমি এক্সেসিভ কথাটা বলছি, 1 কেজি 2 কেজি ওজন বাড়া বা 1 কেজি 2 কেজি ওজন কমাটা এখানে ফ্যাক্টর নয়। যে একজন লোক যদি হঠাৎ করে লিন থিন ইমাসিয়েটেড হয়ে যায়, বা একজন লিন থিন ইমাসিয়েটেড পার্সন যদি হঠাৎ করে প্রচন্ড ওবেস হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোনো বড় ডিজিজ তার পেছনে কাজ করছে কিনা ভেবে নিতে হবে। কারণ এই ধরনের ওয়েট লস এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট যে তার ভেতরে কোনো বড় ডিসঅর্ডার বা ডিজিজ একটা ডেভেলপ করছে। এক্ষেত্রে তাহলে আমি কি পাবো? এক্ষেত্রে যেটা ওয়েট লসের জন্য মেন দায়ী, সেটা হচ্ছে বিএমআর হাই হয়ে যাওয়া। বিএমআর কি না, বেসাল মেটাবলিক রেট। এই বেসাল মেটাবলিক রেট হাই হয়ে যাওয়ার জন্য তার শরীর গরম হয়ে যায়, যার জন্য এক্ষেত্রে হট সোয়েট পাওয়া যায়। আমি হাইপোথাইরয়েডিজমে আপনাদেরকে বললাম কোল্ড সোয়েট, এখানে হচ্ছে হট সোয়েট। আমরা যেমন ওপিয়ামে পড়েছি হট সোয়েট। গায়ে হাত দিলে পরে আপনারা দেখবেন যে গাটা খুব গরম, হাতের পাম সোল এগুলো ভীষণ গরম, সালফারের মতো। এই যে গরম, এবং পেশেন্টের নিজেরও প্রচন্ড হিট, এক্সেসিভ হিট, পেশেন্ট বলছে আমি বারবার করে চান করছি, আমি এসি ছাড়া থাকতে পারছি না, তার যে এত গরম লাগছে, সেন্সেশন অফ হিট, এইটা কিন্তু হাইপারথাইরয়েডিজমের একটা অত্যন্ত সিগনিফিকেন্ট সিমটম। তাহলে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে যেমন ওয়েট লস একটা অত্যন্ত সিগনিফিকেন্ট সিমটম,
তেমনি অত্যাধিক পরিমাণে গরম লাগা, এবং ইভেন শীতকালেও পেশেন্ট চান করছে ঠান্ডা জলে রাত্রিবেলা। শীতকালেও পেশেন্ট বলছে আমি কোনো কভার রাখতে পারছি না, আমাকে ওপেন থাকতে হচ্ছে, আমি হাওয়া লাগাতে চাইছি। এই সিমটমস কিন্তু হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে একটা অত্যন্ত বড় ভূমিকা নিয়ে থাকে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কোন সিমটমসকে আমরা আরো বেশি জোর দেবো? সব থেকে বেশি যেটা হাইপারথাইরয়েডিজম এফেক্ট করে সেটা হচ্ছে আই বা চোখের উপরে। আমি চোখেরটা একটু পরে আসছি। আরেকটা ক্লিনিক্যাল সিমটমস আপনাদের কাছে আমি শেয়ার করে রাখি, আপনারা নিশ্চয়ই সবাই জানেন, ডেইলি প্র্যাকটিসে আছেন, সেটা হচ্ছে নকটার্নাল ট্যাকিকার্ডিয়া। এই কথাটার মানে কি না, রাত্রির বেলা যখন পেশেন্ট ঘুমোচ্ছে তখন তার পালস রেট বেড়ে যাচ্ছে। আমরা জানি যে পালস রেট যখন কোনো মানুষ ঘুমোয় তখন তার কমে যায়, যেটাকে আমরা বলে থাকি রিলেটিভ ব্যাডিকার্ডিয়া। 100-র ওপরে গেলে ট্যাকিকার্ডিয়া, আর 60-এর নিচে গেলে ব্যাডিকার্ডিয়া। ধরুন আপনার পালস রেট থাকে 90, আপনি যখন ঘুমোবেন তখন আপনার পালস রেট হয়ে যাবে 80। এটাই নর্মাল, এটাই হয়, তাই জন্য একে বলা হয় রিলেটিভ ব্যাডিকার্ডিয়া। আবার আপনি যখন দৌড়দৌড়ি করছেন তখন আপনার পালস রেট বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। এক্ষেত্রে কিন্তু উল্টো, এক্ষেত্রে পেশেন্ট যখন ঘুমোচ্ছে তখন তার পালস রেট কিন্তু আরো বেড়ে যাচ্ছে। নর্মালি যদি তার পালস রেট থাকে 80, তার হওয়া উচিত ছিল 70, এক্ষেত্রে পাওয়া যাচ্ছে 90। তাহলে এটাকে বলা হচ্ছে নকটার্নাল ট্যাকিকার্ডিয়া। তার সঙ্গে পেশেন্টের ক্ষেত্রে একটা প্যালপিটেশন, পেশেন্টের ক্ষেত্রে স্লিপ ডিসঅর্ডার হওয়া, তার সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার বাড়তে শুরু করে। তাহলে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলোর উপরে আমরা জোর দেব? আমরা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে হার্টের উপরে যদি আমরা দেখি, তাহলে হার্টের সিমটমস এর উপর আমরা দেখব যে পেশেন্টের নকটার্নাল ট্যাকিকার্ডিয়া হচ্ছে। পেশেন্ট বলছে রাত্রিবেলা ঘুমোতে গেলে আমার ভীষণ বুক ধড়ফড় করে ডাক্তারবাবু, আমার প্রচন্ড রকমের ঘাম হয়, গরম লাগে, আর আমরা সেখানে যেটা দেখব সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার বাড়তে শুরু করেছে। তাহলে এই ধরনের সিমটমস গুলো যখন আসবে এবং তার সঙ্গে যখন আমরা দেখবো ফ্লাসিং হচ্ছে ফেস অ্যান্ড নেকে, পেশেন্ট বলছে আমার গরম ভাব, গরম ধোঁয়া বেরোচ্ছে মাথা থেকে কান থেকে, তখন কিন্তু আমরা থাইরয়েডকে চিন্তা করব। এই ফ্লাসিং অফ ফেস অ্যান্ড ফ্লাসিং অফ নেক কিন্তু আরেকটা কন্ডিশনেও হয়, মেনোপোজাল ওমেনদের ক্ষেত্রে হয়। এটাও কিন্তু মাথায় রাখবেন যে মেনোপোজ যখন হচ্ছে তখন সেই মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সিমটমস আছে, গরম বোধ হওয়া বেড়ে যায়, তাদের ফ্লাসিং হয় নাক থেকে কান থেকে মাথা থেকে, গরম লাগে, বারবার করে জল দেয়। এই জন্য ইস্ট্রোজেন আর্টিফিশিয়াল ক্রিম অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা তখন সাজেস্ট করে। কিন্তু সেটা কিন্তু মেনোপোজে গিয়ে হচ্ছে, এটা কিন্তু মেনোপোজাল ব্যাপার নয়, এটা নর্মাল একটা সাবজেক্ট। 25 বছর 20 বছরের মেয়ে, সে রাত্রিবেলা ঘুমোতে পারছে না, তার বুক ধড়ফড় করছে, তার সিস্টোলিক প্রেসার বাড়ছে, তার স্লিপিং ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তার হট ফ্লাশ হচ্ছে, তখন আমরা ধরে নেব বা টেস্ট করতে দেবো, ধরে নেব কথাটা বলা ঠিক না, যে আমরা টেস্ট করতে দেবো যে T3 T4 TSH একটু দেখে নেওয়ার জন্য। এর সঙ্গে আমি বললাম যে এখানে বিএমআরটা বেড়ে যাচ্ছে। বিএমআর বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, এখানে ডায়রিয়া হচ্ছে, পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাচ্ছে ইন্টেস্টিনের। আমাদের সবকিছু এখানে হাইপার অ্যাক্টিভ। এই হাইপার অ্যাক্টিভিটির জন্য আমাদের পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাওয়ার জন্য আমাদের খাবার ইন্টেস্টাইন থেকে প্রপারলি অ্যাবজর্ব হতে পারছে না, এখানে পেশেন্টের ক্ষেত্রে একটা ডায়রিয়া হয়ে যাচ্ছে। তাহলে ওয়েট লসের পেছনে কতগুলো কারণ দেখুন। ওয়েট লসের পেছনে একটা কারণ হচ্ছে ডায়রিয়া হয়ে যাওয়া, আরেকটা কারণ হচ্ছে বিএমআর হাই হয়ে যাওয়া। তার মানে একদিক থেকে তার শরীরে বিএমআর হাই, তার জন্য তার ফ্যাট প্রোটিন ডিস্ট্রাকশনটা হাই, আরেক দিক থেকে সেই পেশেন্ট সাফার করছে, তার ইন্টেস্টিনাল শোষণ কমে যাচ্ছে, যার জন্য ডায়রিয়া হয়ে যাচ্ছে। আমি হাইপোথাইরয়েডিজমে বলেছিলাম কনস্টিপেশন, হাইপারথাইরয়েডিজমে হচ্ছে ডায়রিয়া। হাইপোথাইরয়েডিজমে বলেছিলাম ওয়েট গেইন, হাইপারে হচ্ছে ওয়েট লস। হাইপোথাইরয়েডিজমে বললাম কোল্ড সোয়েট, হাইপারে হচ্ছে হট সোয়েট বা ওয়ার্ম সোয়েট। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্ট একদম সহ্যই করতে পারছে না ঠান্ডা, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্ট ঠান্ডা চাইছে, ঠান্ডা সহ্য করতে চাইছে। এই উল্টো সিমটমস গুলোকে যদি একটু মাথায় রাখেন তাহলে ক্লিনিক্স এর ক্ষেত্রে খুব দরকার লাগে বা বুঝতে সুবিধা হয় যে একটা পেশেন্টের ক্ষেত্রে কি কি পরিবর্তন আমরা পেতে পারি। এরপরে যে জায়গাটা আমরা ঢুকবো সেটা হচ্ছে তার আই সাইন।
সব থেকে বড় কথা যেটা জেনে রাখবেন যে চোখটা অত্যন্ত বড় হয়ে যায় থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে। চোখটা বড় হয়ে যায় মানে কি, আমাদের চোখের 7/8 থাকে চোখের যে আমাদের অপটিক যে এরিয়া বা আমাদের যে চোখের যে গর্ত তার ভেতরেই প্রবেশ করানো থাকে চোখের 7/8 মাত্র 1 ভাগ বাইরে থাকে, যেটাকে আমরা বাইরে থেকে দেখতে পাই। এবার ওই যে অক্ষি কোটরের মধ্যে যে অতটা 7 ভাগ চোখ রয়ে গেল, সেখানে যদি কোনো টিস্যু জমা হয় তাহলে সে কি করবে, সে যখন চোখকে ঠেলে বার করে দেবে। এই কারণে আমাদের থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে চোখ ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। চোখের সাইজ যে বড় হয়ে যায় ব্যাপারটা তা না, চোখের সাইজ যা থাকার তাই থাকে, কিন্তু যে চোখটা আমাদের ভেতরে হিডেন অবস্থায় ছিল অক্ষি কোটরের মধ্যে, সেখান থেকে কোনো একটা জিনিস ডিপোজিট হয়ে ঠেল মেরে তাকে বাইরে বার করে দিচ্ছে। এই বাইরে বার করে দেওয়ার জন্য কি হচ্ছে, চোখের সাইজটা বড় হয়ে যাচ্ছে। যার জন্য দেখবেন হাইপারথাইরয়েডিজম পেশেন্ট যেমন লিন থিন ইমাসিয়েটেড হয়ে যাচ্ছে, গাল টাল তুবড়ে যাচ্ছে, মোলার বোন ম্যান্ডিবেল বোন সব প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, সেই সঙ্গে চোখগুলো বড় বড় হয়ে বাইরে বেরিয়ে আসছে। এটা দেখলে পরেই বোঝা যায় যে পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপারথাইরয়েডিজম। আর তার সঙ্গে কি হবে, আমাদের যে চোখের পাতা, যে চোখের পাতা আমাদের চোখকে পুরোপুরি ঢেকে ফেলে যখন আমরা চোখটা বন্ধ করি, এর ক্ষেত্রে কিন্তু চোখের পাতা চোখটাকে ঢাকতে পারবে না, কারণ চোখ তো বড় হয়ে বেরিয়ে এসেছে। চোখ বড় হয়ে বেরিয়ে আসা জনিত কারণে চোখের পাতা চোখকে পুরোপুরি কভার করতে পারবে না, এটাকে বলে লিড ল্যাগ। তার মানে চোখটা সম্পূর্ণরূপে ঢাকা পড়ছে না চোখের পাতার দ্বারা। তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে চোখ দিয়ে অনবরত একটা জল পড়তে পারে, যেটাকে বলে এপিফোরা। তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে যেটা হচ্ছে যে কনজাংটাইভাল একটা ইরিটেশন হতে পারে, কনজাংটাইভাল লাল হয়ে যেতে পারে, যেটাকে বলে কনজাংটাইভাল কেমোসিস, কনজাংটাইভাল ইরিটেশন। আর যেটা মূল কথা যেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে এক্সোপথ্যালমস। এক্সোপথ্যালমস মানে কি, চোখ বড় হয়ে বাইরে বেরিয়ে আসা। তাহলে আমি কোন কোন জায়গাগুলোর উপরে থাইরয়েড পেশেন্টের চোখের জোর দেবো, যে একটা হচ্ছে বারবার করে কনজাংটিভাইটিস হওয়া, বারবার করে চোখটা লাল হয়ে যাওয়া, চোখের মধ্যে ইরিটেশন হওয়া, দেখতে অসুবিধা হওয়া। আরেকটা হচ্ছে চোখটা অক্ষিগোলক থেকে বেরিয়ে আসা, অনেকটা বড় চোখ, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে চোখটা বেশ বড় হয়ে বেরিয়ে এসেছে। আরেকটা ক্ষেত্রে দেখবো যে তার লিড ল্যাগ, মানে চোখের পাতা ঢাকতে পারছে না চোখকে প্রপারলি। আর তার সঙ্গে আমি যেটা দেখবো যে চোখ খুব স্বাভাবিক কারণেই যে কনজাংটাইভাল কেমোসিস, কনজাংটাইভাল ইরিটেশন হওয়ার জন্য চোখ থেকে অনবরত একটা জল পড়ছে, এবং থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে মানে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে থাকছে। পেশেন্টের মধ্যে আরেকটা সিমটমস কি দেখবো, এটাও খুব ইম্পর্টেন্ট সিমটমস, সেটা হচ্ছে ট্রেমার বা ট্রেমলিং, যেটাকে বলে ফাইন ট্রেমার। এটা আমরা ক্লিনিক্সেও করি, আমরা স্টুডেন্টদেরকেও শেখাই যে হাতটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই, মানে দুটো হাতকে যদি আমরা সামনের দিকে সোজা করতে বলি, তাহলে আঙুলগুলো তিত্তির 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 করে কাঁপতে থাকে, এটাকে বলে ফাইন ট্রেমার। এই ফাইন ট্রেমার যেমন আপনি ল্যাকেসিসে পাবেন, ল্যাকেসিসের যখন জিভটা বার করতে বলা হয়, ল্যাকেসিসের জিভ যেমন কাঁপে তিত্তির করে ল্যাকেসিস পেশেন্টের ক্ষেত্রে, ঠিক সাপের জিভ যেমন কাঁপে, তেমনি এই ফাইন ট্রেমার পাওয়া যায় যদি হাতটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়, হাতের আঙুলের ঠিক মাথাটা অল্প 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 করে কাঁপতে শুরু করে, একে বলা হয় ফাইন ট্রেমার। আর তার সঙ্গে পেশেন্টের যেটা থাকে সেটা হচ্ছে ভীষণ রকমের রেস্টলেসনেস, রেস্টলেসনেস, ফিয়ার, অ্যাংজাইটি, একটা ভয়, একটা অজানা আশঙ্কা, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি নিউরোসিস, রোগ নিয়ে ভয়, মৃত্যু ভয়, কি হবে। আর তার সঙ্গে তার রেস্টলেসনেস, মানে একটা ছটফটানি। রেস্টলেসনেস আপনারা তো জানেন, রাস্টাক্স আছে, আর্সেনিক আছে, কিন্তু এই রেস্টলেসনেসটা কিন্তু আনওয়ান্টেড, পেশেন্টের না ফিজিক্যাল না মেন্টাল, সব মিলিয়ে একটা অ্যাজ এ হোল একটা রেস্টলেসনেস। পেশেন্ট কখনোই একটা জায়গায় চুপ করে বসতে পারছে না, ছটফট করছে, গরম লাগছে, কখনো জানলা খুলে দিচ্ছে, কখনো দরজা খুলে দিচ্ছে, অনেকটা ক্লস্ট্রোফোবিয়ার মতো হয়। ক্লস্ট্রোফোবিয়া যেমন বদ্ধ ঘরে থাকতে পারে না, সেরকম সিমটমস ডেভেলপ করে, ওপেন এয়ারে চলে যায়। তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন কোন সিমটমস গুলোর উপর জোর দেবো,
যে সেখানে আমরা অত্যন্ত ভাবে জোর দেব তার ওয়েট, তার চোখের সিমটম, তার হার্টের সিমটমস বলতে আমি যেটা বললাম যে ট্যাকিকার্ডিয়া, স্লিপিং, আর তার ক্ষেত্রে তার ওয়েট লস হয়ে যাওয়া, এবং তার সঙ্গে যেটা দেখবো যে তার ডায়রিয়া সিমটমস নিয়ে পেশেন্ট ডেভেলপ করছে, লং স্ট্যান্ডিং একটা ডায়রিয়া তার চলছে, পেশেন্ট কোনো খাবারই ঠিক করে প্রপারলি হজম করতে পারছে না। মেয়েদের ক্ষেত্রে ফিমেল সেক্সুয়াল যদি আমরা সিমটমস ধরি তাহলে কিন্তু অ্যামিনোরিয়া একটা কিন্তু অত্যন্ত বড় ভূমিকা নেয় থাইরয়েড হরমোন ডিসঅর্ডারের ক্ষেত্রে। সেকেন্ডারি অ্যামিনোরিয়া, পরিমাণ অত্যন্ত কমে যাওয়া, অলিগোমেনোরিয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা পাই মেনোরেজিয়া, মানে এক্সেসিভ ব্লিডিং। কিন্তু সেটা কিন্তু অনেকটা রেয়ার। আমরা মেয়েদের ক্ষেত্রে কমন কি পাবো না, কমন পাবো অ্যামিনোরিয়া, যে পেশেন্টের মেন্স হচ্ছে না, বা মেন্স যদি হয় তাহলে সেটা অত্যন্ত পরিমাণে কমে যাচ্ছে, অলিগোমেনোরিয়া। এইটাই হচ্ছে আমাদের হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ক্লিনিক্যালি যদি দেখতে চাই, তাহলে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ক্লিনিক্যাল সিমটমস মোটামুটি এইগুলোকেই আমরা অত্যন্ত বেশি পরিমাণে জোর দেব। আর বিহেভিয়ার যদি দেখি তাহলে দেখবো যে অত্যন্ত ইরিটেবল, রেস্টলেস পেশেন্ট, এবং টু মাচ টকেটিভ হয়ে যায়। অনেক সময় পেশেন্ট অত্যন্ত কথা বলতে চায় ল্যাকেসিসের মতো, এক টপিক থেকে আরেক টপিকে চলে যায়। ইমোশনাল ডিস্ট্রেস থাকে, আমি তো আগেই বললাম যে এগুলো সব সাইকোসোমাটিক, সোমাটোসাইকিক ডিজিজের মধ্যে আদান প্রদান ঘটতে থাকে। ইমোশনাল ডিস্ট্রেস, ডিস্টারবেন্স হয়ে যায়, সাইকোসিস বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও তার ডেভেলপ করতে শুরু করে, কারণ তাকে দেখতে বাজে হয়ে যাচ্ছে, তার চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসছে, চুল পড়ে যাচ্ছে, ওয়েট লস হয়ে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা অত্যন্ত রকমের যার একটা মেন্টাল প্রবলেম তৈরি করে, তার ক্ষেত্রে দেখাটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। সে নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছে না, এখানে একটা ইমোশনাল আপসেট তৈরি হয়ে যায় যে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে যাচ্ছি। তাহলে থাইরয়েডের ক্ষেত্রে আমরা যেটাকে খুব জোর দিয়ে দেখলাম যে হাইপো অ্যান্ড হাইপার থাইরয়েডিজম একটি অত্যাধিক ক্ষরণের জন্য এবং একটি কম ক্ষরণের জন্য হয়। টিএসএইচটাকে যদি শুধু পরিমাপ করা হয়, বহু ক্ষেত্রে আমরা T3 T4 টিএসএইচ দিই না, পেশেন্টের অর্থনৈতিক অবস্থা জনিত কারণেও যদি থাইরয়েড হরমোনের শুধুমাত্র একটা টেস্ট করতে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে টিএসএইচ টেস্ট। এই টিএসএইচ যদি আমরা লেস দেন 0.5 পাই তাহলে আমরা ধরে নেবো যে পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপারথাইরয়েডিজম, আর টিএসএইচ যদি মোর দেন 6 পাই তাহলে আমরা ধরে নেবো পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম। একটা মাত্র টেস্ট দিয়ে আমরা এই জিনিসটাকে বুঝে যাই। এছাড়াও তো T3 T4 অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় তো করতে দেওয়া যায় না। আর থাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে বাঁধাকপি আর ওল এই দুটো খাবারকে আপনারা বন্ধ করবেন, কারণ এই দুটো খাবার কিন্তু থাইরয়েড হরমোনাল যে ডিসঅর্ডার তাকে কিন্তু আরো বাড়াতে বা বাড়তে সাহায্য করে। আর থাইরয়েডের যে সিমটমস গুলো আমরা এখন আলোচনা করলাম খুব স্বাভাবিকভাবেই সেখান থেকে বুঝতেই পারছেন যে আমাদের হোমিওপ্যাথিক্যালি বেশ কিছু ড্রাগ আপনাদের মাথার মধ্যে এসেও গেল, যে একটা হচ্ছে আয়োডাম, একটা হচ্ছে ল্যাকেসিস, একটা হচ্ছে ক্যালকেরিয়া আয়োড, একটা হচ্ছে ব্যারাইটা আয়োড, একটা হচ্ছে ব্যারাইটা কার্ব। এই জাতীয় ড্রাগগুলো যদি তার সাইন অ্যান্ড সিমটম মেলে তাহলে কিন্তু চলে আসছে। আরেকটা মজার সিমটমস লাস্টে শিখিয়ে মানে বলি আর কি, যে হাইপোথাইরয়েডিজম পেশেন্ট কিন্তু কোনো কাজ করতে চাইবে না, একদম চুপচাপ একটা জায়গায় বসে আছে তো বসেই আছে, সে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ উইক, মানে সে কাজ করতেই চাইবে না। কারণ অনেকটা ক্যালকেরিয়ার মতো ভাবতেই পারেন যে তার কোনো কাজে কোনো উৎসাহ নেই, সে চুপ করে বসে আছে, একদিকে ওয়েট গেইন হচ্ছে আরেকদিকে সে কোনো কাজ করতে চাইছে না। উল্টো দিক থেকে কি মজার, হাইপারথাইরয়েডিজম তার বিএমআর হাই, সে রেস্টলেস, সে আবার কাজের জন্য দৌড়দৌড়ি করছে, সে কোনোভাবে চুপ করে বসে থাকতেই পারছে না, সে একটার পর একটা কাজ করে যাচ্ছে, একটা জায়গা থেকে একটা জায়গায় দৌড়ে যাচ্ছে, তার কাজ না করলেই বরং তার সমস্যা। তাহলে হাইপো আর হাইপারথাইরয়েডিজমের সিমটমস গুলো একদম পরস্পর বিরোধী সিমটমস। আপনার যদি একটা সিমটমস বা একটা ডিজিজ যদি ঠিক করে মাথায় রাখেন তাহলে আরেকটাকে আর পড়বার দরকারই পড়ে না, কারণ তার উল্টো সিমটমস গুলোই হচ্ছে ওইটা। তাহলে এক্ষেত্রে যেমন দাঁড়াচ্ছে রেস্টলেসনেস চরম মাত্রা, ও ক্ষেত্রে আবার সেরকম দাঁড়াচ্ছে যে সে কাজ করতেই চাইছে না। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে একটা জিনিস আপনি যেমন শেখালাম যে ক্রিয়েটিনিজম একটা হয়, মানে তার গ্রোথ কমে যায় বা তার মানে বৃদ্ধি হয় না বাচ্চাদের ক্ষেত্রে হলে, আর বড়দের ক্ষেত্রে হলে মিক্সিডিমা। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে থাইরয়েড ক্রাইসিস বা থাইরয়েড স্ট্রম।
এটা একটা অ্যাকিউট কন্ডিশন হিসেবে ডেভেলপ করতে পারে, যে হঠাৎ করে এই স্টর্ম বা এই ঝড় এসে গেছে কখন, না থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের পরে। আফটার থাইরয়েডেক্টমি হঠাৎ করে তার শরীরে যদি এরকম একটা স্টর্ম এসে যায়, থাইরয়েড হরমোন প্রচন্ড পরিমাণে বাড়তে শুরু করে দেয়, সেখানে কিন্তু পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। এটাকে বলা হয় থাইরয়েড ক্রাইসিস। এই থাইরয়েড ক্রাইসিস কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের পরে অত্যন্ত বড় ভূমিকা নেয়। দুদিন আমরা ওয়েট করতে হয়, 48 আওয়ার্স থাকে এর টাইম। এর মধ্যে যদি ওই অ্যাটাক হয় তাহলে কিন্তু পেশেন্টকে অনেক সময় বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার হলে থাইরয়েড গ্ল্যান্ডকে বাদ দিতে হয়, বা এমন এক্সেসিভ পরিমাণে থাইরয়েড হরমোন তার সিক্রেশন করছে সেখানে থাইরয়েড গ্ল্যান্ডকে হয়তো বাদ দিতে হলো। সেই জায়গাগুলোতে কিন্তু এই থাইরয়েড স্টর্ম একটা হওয়ার কিন্তু প্রবণতা থেকে যায়, এবং তারপরে পেশেন্টকে কিন্তু অনেক সময় আনকনসাস করে দেয়, কোমাটোস কন্ডিশনে নিয়ে যায়। কোমাটোস মানে যেখানে পেশেন্ট কমপ্লিট সেন্সলেস হয়ে যাচ্ছে, কোমাটোস হয়ে যাচ্ছে, এবং তার কোন রকম কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। যে থাইরয়েডের ক্ষেত্রে আমি বললাম যে টু মাস টকেটিভ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু পেশেন্ট কথা বলতে পারে না, যে ইনঅ্যাবিলিটি টু স্পিক, এবং তারপরে তার কোলাপস হয়ে গিয়ে পেশেন্ট কিন্তু ডেথ হয়ে যায়। এই কন্ডিশনটাকে কিন্তু থাইরয়েড ক্রাইসিস বলে, বা থাইরয়েড স্টর্ম বলা হয়। এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশনের পরেই হয়। আপনারা করোনার পরেও শুনেছিলেন যে করোনা যখন প্রায় পেশেন্টের ক্ষেত্রে সেরে যাওয়ার মুখে, তখন হঠাৎ করে একটা স্টর্ম তৈরি হচ্ছে এবং তাতে পেশেন্ট মারা যাচ্ছে। তার ফ্যাক্টর গুলো বডির সব চেঞ্জ হয়ে যাচ্ছে, ডি ডাইমার বেড়ে যাচ্ছে, ব্লাড কোলাপস করে যাচ্ছে, ব্লাড জমে যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। থাইরয়েডের করোনার ক্ষেত্রে যেমন আপনারা শুনেছিলেন যে স্টর্ম অনেকের ক্ষেত্রে অ্যাপিয়ার করেছিল, ঠিক সেই রকম থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েড স্টর্ম বা থাইরয়েড ক্রাইসিস অ্যাকিউট ফেজ বা অ্যাকিউট কন্ডিশন হিসেবে কিন্তু অনেক সময় ডেভেলপ করে, এবং সেটা কিন্তু থাইরয়েড অপারেশনের পরেই ডেভেলপ করে, অন্যত্র নয়। এরপরে যদি স্যার বলেন তাহলে স্যার একটু হোমিওপ্যাথি নিয়ে যদি কিছু বলেন আলোচনা করা যেতেই পারে, আর নাহলে মোটামুটি টপিক ভিত্তিক আলোচনা আমার এইটুকুই আমি করলাম আর কি। অনেক 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 ধন্যবাদ। অপূর্ব সুন্দর একটা ক্লাস আমরা উপহার পেলাম, এবং এই ক্লাসটা আমরা খুব সম্ভবত রেকর্ডটা আমরা গ্রুপে দিয়ে দেবো, যাতে সবাই এইটা পায়, কারণ এটা বার শোনার দরকার আছে যারা প্র্যাকটিস লাইফে আছে। এবং হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজমের মধ্যে যে ডিডি, এত সুন্দর ডিডি, সত্যি আমি অভিভূত, স্যার। হুম। মেনি মেনি থ্যাঙ্কস। আমি কোনো বই ভিত্তিক আলোচনায় যাইনি, আমি একদম নিজের মতো করে একটা আলোচনা করেছি, এবং যেহেতু আমার এটা প্রথম আলোচনা, আমি প্রথমেই বললাম ভুল ত্রুটি হতে পারে। থ্যাংক ইউ আপনারা শোনার জন্য। অপূর্ব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ, এবং এখানে অনেকেই মেসেজ করেছেন যে রেকর্ডটা কত তাড়াতাড়ি পাবো, তার মানে তাদেরও খুবই ভালো লেগেছে। যাই হোক, এবারে অর্গানন ভিত্তিক বা মেটেরিয়াল ভিত্তিক যদি কিছু আলোচনা আপনারা করতে চান তাহলে সেটা করা যেতেই পারে। যে সেক্ষেত্রে যে সাইকোলজি থেকে আমাদের সোমাটিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে, সাইকোসোমাটিক ফ্যাক্টর যেটাকে বারবার বলছি, যে ইমোশন, স্ট্রেস, সেগুলোকে নিয়ে যদি সবাই মিলে আলোচনা করা না, যদি থাইরয়েড সম্বন্ধে আরো কিছু বলার থাকে আরেকটা ক্লাস অবশ্যই নেওয়া যেতে পারে, বা নিলে ভালো হয় যদি আপনি মনে করেন। হ্যাঁ, সেটা আপনার ব্যাপার, আমরা বলতে পারবো। মেটেরিয়ামেটিকা গত কিছু আলোচনা তো করা যেতেই পারে, মেটেরিয়ামেটিকা ড্রাগ ভিত্তিক কিছু আলোচনা বা সিমটম ভিত্তিক কিছু আলোচনা তো করা যেতেই পারে, করার জায়গাও রয়েছে সেখানে। যেহেতু এই দুটো থাইরয়েডের প্রবলেমই এখন আমাদের ক্ষেত্রে খুব অ্যাকিউট ভাবে বেড়ে যাচ্ছে সমাজে, সেখানে মেটেরিয়ামেটিকাগত ড্রাগ গুলো আমি ওভারঅল একটু বলেছি, এবার একটু সিমটম ভিত্তিক আলোচনা তো করা যেতেই পারে। আর আপনারা যদি কোনো কোশ্চেন করেন করতে পারেন। আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, হাত তুলুন, আমি দেখে নেব। তবে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর উৎপল চৌধুরী স্যার, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব। তার আগে বিপ্লবের কি কারণটা, প্রশ্নটা জেনে নিই। উৎপল চৌধুরী স্যার, আপনি একটু থাকবেন, আপনি কিছু বলবেন এই সম্বন্ধে। বিপ্লব, তোমার কি কোশ্চেন বলো? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। ওই
এই যে খাবার রেস্ট্রিকশনের ব্যাপারটা একটু প্লিজ যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় আমাদের জন্য, যে কি কি ক্ষেত্রে, দুই ক্ষেত্রে হাইপো এবং হাইপারের ক্ষেত্রে কোনটা কি একদম মানে নিষেধাজ্ঞা থাকে যেটা। হ্যাঁ, মোটামুটি ভাবে বাঁধাকপি আর ওল আমরা আমাদের প্র্যাকটিস লাইফ থেকে দেখেছি যে বাঁধাকপি আর ওল এই দুটো খাবারকে আমরা দু ধরনের ক্ষেত্রেই বারণ করে থাকি। কারণ বিশেষ করে যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা হয় তাদের ক্ষেত্রে তো বাঁধাকপি ওল খুবই বাড়িয়ে দেয়, এবং হাইপারের ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে যে হাইপারথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রেও তারাও অনেক সময় রিপোর্ট করেছে যে বাঁধাকপি এবং ওল খাওয়ার পরে তাদের রেস্টলেসনেস বা অ্যাংজাইটি বা টেনশন বা পালস রেট বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে, এই ধরনের কিছু সমস্যা দেখা যায়। তাই জন্য আমরা এই দুটো খাবারকেই মোটামুটি রেস্ট্রিক্ট করি, একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে ওল। এবার যদি একদম বিষয় ভিত্তিক ভাবে ঢুকতে চান তাহলে আমি বলবো যে কনস্টিপেশন যেহেতু হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে হচ্ছে, তাহলে কনস্টিপেশনকে ওভারকাম করানোর জন্য পেঁপে, কলা, খই, দুধ এই জাতীয় খাবারগুলোকে একটু অ্যাড করতে পারলে ভালো হয়। আর যেহেতু এক্ষেত্রে ডায়রিয়া হচ্ছে মানে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুধের প্রোডাক্ট, শাক এগুলোকে একটু বন্ধ রাখতে পারলেই মনে হয় ভালো হয়। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ডিজিজের সঙ্গে কোনো যুক্ত নয়, ডিজিজের সঙ্গে যুক্ত হচ্ছে ওল এবং বাঁধাকপি, এই দুটি খাবার। ওইটা বরং বলতে পারেন ডিজিজের যে ম্যানিফেস্টেশন তাকে কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে থাকি। যেমন অ্যানিমিয়াকে কন্ট্রোল করার জন্য কিছু আয়রন ফুড আমরা অ্যাড করে থাকি, কিন্তু সেটা কিন্তু ডিজিজের সঙ্গে কোনো জড়িত নয়, ওটা ডিজিজের ম্যানিফেস্টেশনকে আটকানোর জন্য তার ডায়েটারি রেস্ট্রিকশন এন্ড ম্যানেজমেন্ট। ওল আর বাঁধাকপিটাকেই মাথায় রাখবেন। ডক্টর উৎপল চৌধুরী স্যার, আপনি কিছু বলুন। বললো না যে স্যার আজকে প্রথম আলোচনা করছেন, সাধারণ আলোচনা করেছেন, এবং এর উপরে মানে এই আলোচনার উপরে আমার কিছু বলার নেই। মানে আমি আশা করেছিলাম স্যার বা আপনার দৃষ্টিভঙ্গিতে কিছু, ওইটা আমি আর করছি না। আমি স্যারদের জন্যই অপেক্ষা করছি। আর আগে যে আলোচককে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে, এবং আগামী দিনে স্যারের আরো আলোচনার জন্য আমরা অপেক্ষা করবো। কিছুক্ষণ বলে আমি আর মানে স্পিকার অন্যজনকে দিচ্ছি, কিছু বল। থ্যাংক ইউ। অবশ্যই আমরা আবার আলোচনা পাবো আশা করব ডক্টর সন্দীপ দে স্যারের থেকে। আর আমি সুযোগ পাইনি ইন্ট্রোডিউস, যে হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনের প্রফেসর, উনি বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি কলেজের প্রফেসর, প্র্যাকটিস অফ মেডিসিন নেন। তার ফলে আমরা আরো ভালো জানতে পেরেছি। আমি এখানে কল্যাণ ঘটক স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করেছি। একটা অসাধারণ আলোচনা শুনলাম, মানে এখনো মাথার মধ্যে আলোচনার অনুরণন চলছে। ডাক্তার সন্দীপ দে স্যারকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ, এবং আমার অনুরোধ থাকবে যে স্যার যদি সময় করে এইরকম ভাবে আমাদের একটু আলোচনা শোনায়। সেই জন্যই এর ওপরে এর থেকে ভালো ক্লাস আমি আমার কলেজ জীবনেও কোনো স্যারের কাছ থেকে শুনিনি। ধন্যবাদ সন্দীপ বাবু, এত সুন্দর আপনি বলেছেন যে পুরো এই থাইরয়েডের ব্যাপারটা আমাদের মাথায় গেঁথে গেল একদম। মানে যারা এই ব্যাপারটা নিয়ে মানে আমরা বহুদিন আগে চর্চা করেছি, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিস্মিত হয়েছি, কিন্তু এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে গেঁথে গেছে যে বলা যায় না। এটা বহুদিন ধরে আমার মাথার মধ্যে এটা চলবে। অসাধারণ একটা ক্লাস দিয়েছেন, এবং আমার অনুরোধ আপনি আমাদের এরকম ভাবেই সমৃদ্ধ করুন আপনার জ্ঞান দিয়ে। ধন্যবাদ। যতটা পেরেছি চেষ্টা করেছি। থ্যাংক ইউ স্যার। আমি কল্যাণদার সাথে সম্পূর্ণ একমত। এরকম মানে অপূর্ব সুন্দর ক্লাস না, সত্যি এর সঙ্গে আরেকটু পরে আসবে আশা করি, যে ম্যাথমেটিক ভিউটা আসবে। কারণ সবারই তো হট করে থাইরয়েড গিয়ে আক্রান্ত হয় না, এবং থাইরয়েড আক্রান্ত হতে গেলে যে ধরনের সাপ্রেশনের প্রয়োজন হয়, এখন যেহেতু যে স্যার যেমন বললেন যে আয়োডিনের সমস্যা থেকে যে থাইরয়েড যেটা হতো, যে থাইরয়েডের সমস্যা হতো এনলার্জমেন্ট, বা যেটা আমরা বলি বিস্ফারিত চক্ষু সহ গয়টার, যেটা আর কি, যেটা স্যার বললেন, যে সেইটা এখনকার দিনে কিন্তু ওর ভাবাটা অনেকটা কমে এসছে আফটার আয়োডিনটা যে অন্য নুনের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে।
এখন যে সমস্ত থাইরয়েড গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো সব সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি ভাবে আসছে, অর্থাৎ বিভিন্ন ডিজিজের সাপ্রেশন এবং অতিমাত্রায় মেডিকেশনের জন্য কিন্তু এই ধরনের ডিজিজগুলো আসছে, এবং কথায় কথায় হঠাৎ করে অপারেশনের মধ্যে দিয়ে চলে যাওয়া, মানে অপারেশন হট করে করে ফেলা, সেই সব ক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি থাইরয়েডটা আক্রমণ করছে। এই এই জায়গাটায় স্যার আপনি এর পরের দিন আশা করি আপনার কাছ থেকে এই ব্যাপারটা শুনবো, এই যে বিভিন্ন ডিজিজের সাপ্রেশনের ফলে কোন জায়গায় গিয়ে তারা থাইরয়েডটাকে আক্রমণ করছে। যেমন আপনি যেটা বললেন যে করোনার চিকিৎসার পরে কিন্তু বহু মানুষ থাইরয়েডে মানে হয়েছে, যারা হসপিটালে ছিল বা যারা প্রলং পিরিয়ড একটু করোনার চিকিৎসা নিয়েছেন, তাদের কিন্তু থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়েছে। বিশেষ করে করোনাটা শুধু লিভার, হার্ট, থাইরয়েড আর কিডনি আর ওই লাং, এই 5টা অর্গানেই কিন্তু সবচেয়ে বেশি অ্যাটাক করেছে, যেটা আমি আমার প্র্যাকটিস লাইফে আফটার করোনা, আমিও একজন করোনা সার্ভাইভার, কিন্তু তাতে আমি দেখতে পেয়েছি। এই ব্যাপারটা নিয়ে স্যার, এই সাপ্রেশনের থাইরয়েড মানে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি থাইরয়েডিজম, যেটা আমরা থাইরয়েডের হয়ে, সেই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছ থেকে পরের দিন শুনবো বলে আশা রাখছি। ধন্যবাদ। হ্যাঁ স্যার, একদম ঠিকই বলেছেন। আমিও একটুখানি বলেছিলাম যে মেন্টাল সাপ্রেশন বা তার যে ইমোশনাল আপসেট, এটা একটা থাইরয়েডকে লিড করে, যার জন্য ফিমেলরা বেশি আক্রান্ত হয়। একদমই ঠিক বলেছেন। ওটাকে নিয়েও আরেকটু ওই বিষয় ভিত্তিক আলোচনা একটু করলে ভালো হয়। ঠিকই বলেছেন স্যার। হ্যাঁ, অবশ্যই আমরা এই দুটো ব্যাপারে আগামী মাসে আর একটা ক্লাস রাখবো। হ্যাঁ, সেই ক্লাসে ডক্টর সন্দীপ কুমার দে স্যার সেটাকে আরো বেশি ক্লিয়ারলি ডেসক্রাইব করবেন। এটা আমরা চেষ্টা করব। আর এরপর আমি ক্লাস শেষ করব এবং ডক্টর অশোক কুমার চ্যাটার্জি স্যারকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। ওনার মাধ্যমেই আমরা আজকের ক্লাস শেষ করতে চলেছি। ডক্টর অশোক কুমার চ্যাটার্জি স্যার, আপনি কিছু প্লিজ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি প্রথমেই বলবো আমি গর্বিত, কারণ হিসাবে একটাই কথা বলবো, আর ডক্টর সন্দীপ দে যে কলেজের শিক্ষক, ওই কলেজ থেকে আমি পাস আউট করেছি। এই জন্যই গর্বিত যে ডক্টর সন্দীপ দের মতন এত সুন্দর একজন শিক্ষক আমার কলেজ পেয়েছে। তার জন্য আমি ডক্টর সন্দীপ দেকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাচ্ছি ও আন্তরিক শ্রদ্ধাও জানাচ্ছি। এইটুকুই আমি বলতে চাইছি। পরবর্তী কালে আরো অনেক ক্লাস ডক্টরদের কাছ থেকে পাবো এই আশা রাখছি, এবং হ্যানিম্যানের কাছে আমি প্রার্থনা করি ডক্টর সন্দীপ দে যেন আমাদেরকে তার মূল্যবান তথ্যগুলি এইভাবে সুন্দরভাবে যেন আমাদের কাছে উপস্থিত করেন, এটাই আমি কামনা করছি। আবার জানাচ্ছি ডক্টর সন্দীপ দেকে প্রচুর প্রচুর ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, আমার প্রণাম নেবেন। আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর সন্দীপ দে স্যারকে। সত্যি আমি আপ্লুত, অভিভূত। এরকম একটা অপূর্ব ক্লাস, বহুদিন পরে এরকম একটা অপূর্ব ক্লাস পেলাম এবং ভবিষ্যতেও পাবো এই আশা রাখছি। এবং ডক্টর সন্দীপ দের দীর্ঘায়ু কামনা করি, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি।